এর উপর এবং আপনার যে মিডিয়া সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছুতে পরিবর্তন আনতে হয়। সেটা শুধুমাত্র টেক্সট কিংবা আপনার যে এটা একটা কারণ হতে পারে যে আপনার টাইম ডিউরেশন একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে অডিয়েন্সের যে অ্যাটেনশন সেটাও একটা ব্যাপার। এই দুটো কারণে কিন্তু দেখা যায় যে প্রিন্ট মিডিয়ায় আমরা যেভাবে সাংবাদিকতা করি, অর্থাৎ নিউজ রিপোর্ট লিখি, সেটা ঠিক আ ইলেকট্রনিক মিডিয়ার জন্য একইভাবে হয় না বা মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও সেটা সেম ভাবে করা যায় না। এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা আজকে এখানে আমরা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলো একটু জেনে নিই। নিউজ রিপোর্টিং কি? সোর্স কি? এবং কেন গুরুত্বপূর্ণ? সোর্স নির্বাচন, সোর্স ব্যবস্থাপনা, তথ্য যাচাই, অনলাইন নিউজ লেখার কাঠামো, এই বিষয়গুলো। তো এই সবগুলো বিষয় হচ্ছে একটা নিউজ রিপোর্ট লেখার জন্য যা করা প্রয়োজন। কিন্তু সেটাকে আমরা মাল্টিমিডিয়ায় কিভাবে ব্যবহার করব? মাল্টিমিডিয়া বলতে আমি যদি এখানে ওয়েবটাকে ধরি, মানে অনলাইনে আমরা যখন কোনো নিউজ পাবলিশ করি, সেটা তো দেখা যায় যে প্রিন্টের কোনো একটা নিউজ রিপোর্ট অনলাইনেও আমরা প্রায় হুবহুই আমরা পাবলিশ করি। শুধুমাত্র সেক্ষেত্রে সময়, তারিখ, অল্প কিছু বিষয় আছে যেগুলো আমরা পরিবর্তন করি। না হয় আমরা হুবহু প্রিন্টের কপিটাই কিন্তু আমরা ওয়েবে সাধারণত দিয়ে দেই। তো আমাদের এখানে মাল্টিমিডিয়া আসলে সেটা কিভাবে আমরা রিপোর্টিংটা শিখব? এখানে গুরুত্ব দিতে হবে ৪ টা বিষয়। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে নিউজ রিপোর্টিং এর আ সেই ৪ টা বিষয়ে আ ১ম টা হচ্ছে হেডলাইন, ২য় টা হচ্ছে থাম্বনেইল, যেটা সাধারণত আ আমরা জানি যে একটা থাম্বনেইল থেকেই কিন্তু সাধারণত অডিয়েন্স আকৃষ্ট হয় সেই রিপোর্টটা দেখবে কি দেখবে না। আ সেটা নির্ভর করে অনেকটাই। দেন হচ্ছে গিয়ে আপনাকে একটা অ্যাস্টন দিতে হবে। ইলেকট্রনিক মিডিয়া এটাকে অ্যাস্টন বলা হয়। আর এটাকে যদি মাল্টিমিডিয়া ওইভাবে আলাদা করে কিছু বলা হয় না। ওই ইলেকট্রনিক মিডিয়াতে মানে টেলিভিশনে যে অ্যাস্টন বলা হয় সেটাই মাল্টিমিডিয়ায়ও ব্যবহার করা হয়। অ্যাস্টন মানে হচ্ছে যার বক্তব্য বা যিনি প্রতিবেদনটা দিচ্ছেন তার নাম, ডেজিগনেশন এগুলো উল্লেখ করা। 4th হচ্ছে গিয়ে লোকেশনটা উল্লেখ করতে হয়। রিপোর্টটা কোথা থেকে করা হচ্ছে সে বিষয়টা। মূলত এই ৪ টা বিষয় গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমরা প্রায়শই ব্যবহার করি সেটি হচ্ছে ভিডিওগ্রাফি। নিউজ রিপোর্টিং এর জন্য, মাল্টিমিডিয়া নিউজ রিপোর্টিং এর জন্য ভিডিও ম্যান হিসেবে বা ভিডিওটি যিনি শুটিং করেছেন তার নামটা ব্যবহার করা হয়। বা প্যাকেজের ক্ষেত্রে প্রতিবেদনটা কে লিখেছেন বা কে তৈরি করেছেন তার নাম উল্লেখ করা হয়। মানে হচ্ছে রিপোর্টারের নাম উল্লেখ করা হয়। তো এই ৪-৫ টা বিষয়ের উপরে কিন্তু আমরা ভিত্তি করে নিউজ রিপোর্টিংটা দেখব। তবে আমরা আজকের এখানে মূলত যেটা বলছিলাম যে, যেহেতু মাল্টিমিডিয়া রিপোর্টিং এর জন্য আপনাকে জার্নালিজমের কিছুটা হলেও বেসমেন্ট ধরে এগোতে হবে। সে কারণে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে রিপোর্টিং আমরা প্র্যাকটিস করি, সেটা আমাকে কিছুটা হলেও আমাকে মানতে হবে এবং সেটা চর্চা করতে হবে। অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। তো আপনারা যে অ্যাসাইনমেন্টটা দেবেন, মানে একটা নিউজ রিপোর্ট আপনারা তৈরি করে পাঠাবেন, সেটাকে সেটার মধ্যে কি বিষয় সংযোজন বা বিয়োজন করা প্রয়োজন সেটার উপরে ভিত্তি করে সেটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করে আপনি দেখবেন যে একটা রিপোর্ট যখন পাবলিশ হলো, সেটা প্রয়োজনে কারো কাছ থেকে একটা ফিডব্যাক নিবেন যে নিউজ রিপোর্টটা ঠিকভাবে লেখা হলো কিনা বা এখানে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, সেটা আপনি চেক করে দেখতে পারেন। তো সেটা ওয়েবের মাধ্যমে আমরা এখন প্র্যাকটিস করব। ওয়েবের বলতে আপনারা যে রিপোর্টটা আমাদেরকে দেবেন গ্রুপে, সেটাকে আমরা ঢাকা চ্যাটের ওয়েব পোর্টালে দিয়ে দেব। তারা হচ্ছে সেটা পাবলিশ করে আপনাকে লিংক দিয়ে দেবে। আপনি দেখবেন যে আপনার রিপোর্টটা কেমন হলো। সেজন্য বলব যে অবশ্যই আপনারা যে লেখাটা দিবেন সেটা যাতে অথেন্টিক হয় এবং সেটা যাতে অন্য কোথাও পাবলিশ না হয়। তাহলে ভালো হয়। অর্থাৎ আপনি নিজের লেখা একটা প্রতিবেদন এখানে জমা দেবেন অ্যাসাইনমেন্ট আকারে। তো আমরা শুরুতে আসি যে নিউজ রিপোর্টিং মানে কি? আমি আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো। আপনারা এখানে তো অনেকেই আছেন যারা প্রতিবেদন লিখেছেন।
বা লিখছেন বা সাংবাদিকতা আছেন, আবার অনেকে প্রেশার, অনেকে স্টুডেন্ট। তো সেক্ষেত্রে কেউ একজন হ্যান্ড রেইজ করবেন, একজনের কাছ থেকে শুনবো জাস্ট। নিউজ রিপোর্টিং বলতে আসলে আপনারা কি বুঝে আসছেন ইতিপূর্বে সেটি একটু আমাদের সাথে শেয়ার করবেন। প্লিজ কেউ একজন হ্যান্ড রেইজ করুন। জি, আশিকুল ইসলাম। আর কেউ? আব্দুল্লাহ আল মারুফ। জি, প্লিজ। জি, ধন্যবাদ। আচ্ছা, এ রিপোর্টিং মানে হচ্ছে তথ্য সংগ্রহ, যাচাই এবং উপস্থাপন করা। উপস্থাপন করবেন কার উদ্দেশ্যে? আপনার যারা অডিয়েন্স তাদের উদ্দেশ্যে। মাল্টিমিডিয়ায় আমাদের অডিয়েন্স কারা? যারা হচ্ছে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করছে, তারাই হচ্ছে আমাদের অডিয়েন্স। তাদের সামনে আপনি কোনো একটি তথ্য যেটির নিউজ ভ্যালু আছে, এর আগের ক্লাসে আপনারা নিউজ ভ্যালু সম্পর্কে জেনেছেন। যেই নিউজটির নিউজ ভ্যালু আছে সেটাকেই আপনারা উপস্থাপন করবেন। তবে এসেছে এবং আজকে নির্বাচন বিএনপি জামাতের বয়ান যুদ্ধের সমীক্ষা যখন এআই চরিত্র এবং আমাদের এই সমস্যার সাথে আরেকটু সমস্যা সমস্যাটাকে আরো ভারী করে তুলেছে এআই। তো যাই হোক, সোর্সের ধরন আমি একটু বোঝার চেষ্টা করবো যে সোর্সের ধরনটা প্রাথমিক এবং গৌণ দুই ধরনের হতে পারে। প্রাইমারি বলতে আপনি সরাসরি প্রত্যক্ষভাবে যে সোর্স থেকে তথ্য সংগ্রহ করবেন। তো এখানে জার্নালিজমের কোন পার্টে আসলে আপনারা কাজ করতে চান এটাও আসলে শুরু থেকে মোটামুটি নির্দিষ্ট করে নেওয়া উচিত আমি মনে করি। কেননা পরবর্তীতে সমস্যা তৈরি হতে পারে। যেমন তাহলে আপনি পড়াশোনা বা কোর্সগুলো সম্পন্ন করা, ওয়ার্কশপ করা এগুলো আপনার জন্য সহজ হবে। কেননা এই যে প্রাথমিক এবং গৌণ সোর্স যে এগুলো আসলে সব ধরনের জার্নালিজমে সব ধরনের সোর্স নিয়ে বা ডেটা নিয়ে কাজ করতে হয় না। একেক ধরনের দিকের জন্য একেক ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়। যিনি অর্থ বাণিজ্য নিয়ে কাজ রিপোর্ট করেন বা আপনি ওই সাথে প্র্যাকটিস করেন তার কিন্তু ফিনান্সিয়াল বিষয়গুলো, ইকোনমি এবং হচ্ছে বিজনেস এগুলো ট্রেন্ড এবং এগুলো ডেটাগুলো নিয়ে কাজ করতে হয়। এবং এজন্য আমি যদি গড়পড়তা চিন্তা করি তাহলে একটা হচ্ছে সরকারি অর্থ মন্ত্রণালয়ের অধীনে যত ধরনের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর উপদপ্তর আছে সেগুলো থেকে ডেটা কালেকশন করতে হয় এবং ব্যাংক থেকে করতে হয়, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে করতে হয়। এবং বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর হচ্ছে বিডা, বেজা সহ মানে যত ধরনের স্বায়ত্তশাসিত অথবা সরকারি দপ্তর আছে যেগুলো অর্থনীতি, উন্নয়ন কিংবা বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এই সংশ্লিষ্ট বিষয়গুলো। তারপর হচ্ছে আমাদের বন্দর কর্তৃপক্ষ, তারপর হচ্ছে আমাদের আরএনজি সেক্টর, সেটার জন্য আপনি বিপুল পরিমাণ ডেটা প্রয়োজন হবে আরএনজি সেক্টরের জন্য। সেটার জন্য আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা জড়িত, যেমন বিসিসিআই, ডিসিসিআই, তারপর হচ্ছে এই যে আমরা বিজিএমইএ এই যে সংস্থাগুলো রয়েছে এদের প্রচুর ডেটা আছে এবং এগুলো প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদা আলাদা রিপোর্টিং এ আপনি কাজ করতে পারেন এবং রিপোর্টিং করে শেষ করতে পারবেন না। হাজার হাজার লাখ লাখ আপনি রিপোর্ট করতে পারবেন, বাট আপনি আজীবন রিপোর্ট করে গেলেও শেষ করতে পারবেন না এই অবস্থা। তো কাজেই এটা শুরু থেকে ঠিক করে নিতে পারলে ভালো হবে। তাহলে আপনার আসলে ওই ফিল্ডের যে ডেটাগুলো আছে এটা আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন। যেটাকে তথ্য অধিকার আইনে দেওয়া আছে 2009 সম্ভবত তথ্য অধিকার আইন, এটি সাংবাদিকদের জন্য আইন না যদিও, কিন্তু এটা আপনার সাংবাদিকতাকে সহজ করার জন্য ওই আইনটা কিছুটা হলেও ভূমিকা পালন করছে। বিশেষ করে কোনো একটা দপ্তর থেকে আপনি যখন তথ্য সংগ্রহ করবেন সেই তথ্য বা সেই সোর্সটাই তো আপনার প্রাথমিক সোর্স। এবং দেখা যাবে কোনো একটা সোর্স যখন কোনো একটা এজেন্সি কিংবা কোনো একটা ইনস্টিটিউট, কোনো একটা রিসার্চ সেন্টার, কোনো একটা থার্ড পার্টি যখন তারা ওই ডেটাগুলো নিয়ে তারা একটা রিসার্চ করেছে বা তারা একটা সেমিনার করেছে, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, একটা স্মারকলিপি দিয়েছে, হ্যাঁ, যেমন হোয়াইট পেপার তৈরি করছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি কিংবা কোনো একটা কমিশনের কাছ থেকে যখন ডেটা নেওয়া হয় তখন সেগুলো সাধারণত সেকেন্ডারি সোর্স হিসেবে পরিগণিত হয়। তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। এবং আমি মনে করি যে কম বেশি যারা ডেটা বলতে আমরা যেটা বুঝি আর কি, বা পরিসংখ্যানিক যে বিষয়গুলো নিয়ে যারা রিপোর্টিং করেন তাদের ডেটা জার্নালিজম নিয়েও আলাদাভাবে কোর্স করা উচিত এবং পড়াশোনা করা উচিত। কোর্স বা পড়াশোনা যেটাই সম্ভব হয় এটা করা উচিত, তাহলে ভালো রিপোর্ট তৈরি করা সম্ভব হবে। এবং ডেটা জার্নালিজমটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ডেটা জার্নালিজমের আগেই বাংলাদেশে ফ্যাক্ট চেকিং এর বিষয়টা সব হাউসে প্র্যাকটিস হয় এবং ফ্যাক্ট চেকার রাখা হয়, কারণে ওইভাবে যে ডেটা জার্নালিস্ট এখানে মানে গুরুত্ব পাচ্ছে না কিংবা এটা নিয়ে আলোচনা বা নিয়োগ নেই। কিন্তু বহির্বিশ্বে ডেটা জার্নালিস্টের অনেক বেশি গুরুত্ব আছে, কেননা মানে অন্যান্য উন্নত বিশ্বে কিন্তু এই যে ফ্যাক্ট চেকার এটা অনেক আগ থেকে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে তারা কিন্তু মিডিয়া হাউসগুলোতে এই ধরনের ফ্যাক্ট চেকার রাখতেন। যেমন টাইম ম্যাগাজিন সম্ভবত 1920 সালে সম্ভবত প্রকাশনা শুরু হয়, মানে 1923 সালের দিকে বা 1920 থেকে 23 সালের দিকে ওনারা কিন্তু সর্বপ্রথম ফ্যাক্ট চেকার রেখে মানে এদের গুরুত্ব বা এই পজিশনটা কেন হাউজে প্রয়োজন সেটা কিন্তু দেখিয়েছেন। এরপর পরবর্তীতে অন্যান্য নিউ ইয়র্ক ম্যাগাজিন, অন্যান্য ম্যাগাজিনগুলো কিন্তু বা নিউজ পেপারগুলো কিন্তু দেখা গেছে তারা কিন্তু এই ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছে এবং হাউজে তারা রাখছে, একজন ফ্যাক্ট চেকার তারা কিন্তু রাখছে। কিন্তু বাংলাদেশে এসে সেটা 100 বছর পরে অনেক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ আমাদের এখানে আমাদের যে মানে বিপ্লব, তথ্য প্রযুক্তির যে বিপ্লব সেটা হয়েছে গত 8 থেকে 10 বছরের মধ্যে এটা বৈদ্যুতিক পরিবর্তন আসছে এখানে। সেখানে আমাদের এখানে সবকিছু একটু উলটপালট ভাবে হয়, মানে আরেকটা পরে হয়ে যায় পরে আগে হয়ে যায়, মানে ফান্ডামেন্টাল জায়গাটা এখানে খুব একটা স্ট্রং হয় না। ফান্ডামেন্টাল জায়গাটা স্ট্রং হওয়ার আগেই আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাই। সেটা একটা বড় উদাহরণ হচ্ছে ভিয়েতনাম। যদি আমরা প্রথমটা অন্যদিকে চলে যাচ্ছে, ভিয়েতনামে সেম ভাবে সেখানে শিক্ষার হার, জ্ঞান বিজ্ঞানের উন্নতি হওয়ার আগেই সেখানে কিন্তু প্রযুক্তি বিপ্লব হয়ে গেছে। ইগনোর করেছি, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ ফ্যাক্ট চেকিং এর বিষয়টা একটু বিস্তারিত। তো
সেটা আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে জানতে হবে। জি, আপনারা হ্যান্ড রেইজ করে একে, একে আজকে ক্লাস নিয়ে একটু কোন বোঝার বা জানার বিষয় থাকলে সেটা এড করবেন। জি। শুরুতে আক্তার হাসান প্লিজ। জি, শেষ দিকে দেবেন। জি, জি, একেবারে শেষ দিকে দেবেন। জি, হ্যাঁ। নাইম জি, একটু পরে আপনি আসেন আক্তারুজ্জামান, নাঈম আলী আপনি একটু বলে জি, ১ম এ তো হচ্ছে আপনি সমস্যাটাকে ফাইন্ড আউট করতে হবে। কোন সমস্যা নিয়ে আপনি লিখতে চাচ্ছেন? এটাকে জি, আমি একটু জাস্ট একটু ইনস্ট্রাকশন দিই। আপনি চাইলে পরবর্তীতে মানে আপনার আরো যদি বেশি দরকার হয়, গাইডলাইন দরকার হয় তাহলে আপনি ইনবক্স করতে পারেন। আমরা আপনাকে আরো একটু বেশি সময় দিব। বাট আমি এখানে সংক্ষেপে বলতে চাই যে আপনি সমস্যাটাকে ফাইন্ড আউট করবেন। দেন হচ্ছে সেইখানে যারা এই সমস্যায় ভুক্তভোগী তাদের বক্তব্য বা তাদের অপিনিয়ন জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে গিয়ে এই সমস্যার অথেন্টিসিটি টা নির্ণয় করার জন্য কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করবেন। দেন হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে ২ টা সোর্স হবে কারণ হচ্ছে ভুক্তভোগী কারা? আর এখানে এইটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা? সে এ জি। সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই যে আমাদের আজকে কথা ছিল সেকেন্ডারি যে সোর্স যে আপনি পরোক্ষ যে সোর্স আছে তাদের কাছে বা ইতিপূর্বে যে নিউজ গুলো পাবলিশ হয়েছে সেগুলো এনালাইসিস করে স্টাডি করে আপনি একটা সামারি নিতে পারেন। এবং সেখানে যদি ওয়েবসাইটেও আপনি কিন্তু কিছু তথ্য হয়তোবা পেতে পারেন। সেগুলো থেকে আপনি আপাতত সোর্স হিসেবে সংগ্রহ করতে পারেন। জি, আজকের ক্লাসে যেহেতু প্রেজেন্টেশন আপনারা দেখতে পেয়েছেন এটা পাবেন। গত ক্লাসের প্রেজেন্টেশন হয়নি, স্লাইডে হয়নি। আপনারা অডিও শুনেছিলেন। এরপরে আমরা শুনবো আক্তারুজ্জামান প্লিজ। হ্যাঁ, আমরা সবাই ভাই বলি। আমরা আমাদের এখানে হাউস স্টাইল হচ্ছে ভাই, আপা আমরা সবাই এভাবে কথা বলব। জি। জি, ওটা এটা আপনি শুরু থেকেই শুনেছেন কিনা। আমরা যেটা হচ্ছে গিয়ে আমরা এখন যেটার কথা বলতেছি সেটা হচ্ছে অনলাইনে একটা নিউজ রিপোর্ট পাবলিশ করা। মানে আমরা ওয়েবসাইটের জন্য একটা নিউজ রিপোর্ট লিখবো। এটা টেক্সট বেসড। এখানে একটা ছবি থাকবে আর একটা টেক্সট রিপোর্ট থাকবে। এটা কিন্তু প্যাকেজও না কিংবা এটা কোনো ইয়েও না। আউট অফ ভিশন এর কোনো নিউজও না। প্যাকেজ হলে প্যাকেজ হ্যাঁ, হ্যাঁ, এই গ্রুপে দেবেন। আমরা এখানে আগে দেখব।
জি, জি। আপনারা অবশ্যই নোট রাখবেন। আর হচ্ছে সম্ভব হলে আমরা আসলে এটা এভয়েড করতে পারলে ভালো হয়। তারপরে আমরা রেকর্ড রাখছি। বেশ কিছু ক্লাসের রেকর্ড থাকবে। তবুও আমরা বলব যে আপনারা অবশ্যই ক্লাসে নোট নেবেন। কারণ আপনি যখন ইউনিভার্সিটিতে ক্লাস করেন বা আপনি যখন এর আগে ক্লাস করে এসেছেন সেগুলো কি আমরা টিচারদেরকে রেকর্ড করে রাখতে পারতাম? পারতাম না। তো মনোযোগেরও একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। মানে মনোযোগটাকেও ঠিক করতে হবে। অ্যাজ এ রিপোর্টার দেখা গেছে আপনি একটা বক্তব্য শুনবেন। মানে জার্নালিজমের তো আসলে অনেক ক্ষেত্র আছে, অনেক দিক আছে। মানে বিশাল একটা জানাশোনার বিষয়, শেখার বিষয়। তো সেখানে তো আমরা মানে খুব অল্প আলোচনা করছি। এটাকে প্রত্যেকটা বিষয় ধরে আলোচনা করতে তো আপনার মানে কেন জার্নালিজম নিয়ে ৪ বছর ৬ বছরের ডিগ্রির প্রয়োজন হয়? একটা ব্যাচেলর গ্র্যাজুয়েশনে অ্যা কি পরিমাণ কোর্স থাকে? ৩০ এরও অধিক কোর্স সম্পন্ন করতে হয়। সো কাজেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে মনোযোগের ব্যাপার আছে। এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ জার্নালিস্ট। কেননা আমাদের ফিল্ডে গিয়ে যখন কাজ করব তখনও আমাদেরকে মনে রাখাটাই বেশি গুরুত্ব দিতে হবে। মানে মনে যত বেশি রাখতে পারবো, তত বেশি আমি ভালো সাংবাদিকতা করতে পারবো এবং দ্রুত সেটা হাউজে ডেলিভার করতে পারবো। আর যদি আপনি মানে রেকর্ডিং দেখতে যান, দেখা যাবে যে নিউজটা অলরেডি আ অন্যান্য সবাই পাবলিশ করে ফেলছে। আপনি রেকর্ডিং শুনতেছেন, তারপরে আবার লিখতেছেন, তারপর সেটা হাউজে পাঠাবেন। আর আপনাকে ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে জি। আচ্ছা, জি আমরা চেষ্টা করব। জি।